আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। তো আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় নবদান বই আমরা শিখবো সকলে। তো শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো। তো আমরা এখন মূল ক্লাসে চলে যাই। আজকে আমরা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের নবদান বই 2016 সাল যশোর বোর্ড 2 নং অঙ্কটা। তোমাদের সামনে অবশ্যই টেক্সট বুক আছে, তোমরা বইটা খোলো। 2016 সাল 4 নং অঙ্কটা একটু ফলো করো। যশোর বোর্ড 2016। আমি অঙ্কটা একটু পরীক্ষা করো। আদিলা ট্রেডার্স 2015 সালের জুন মাসে নিম্নের লেনদেনগুলো সংগঠিত হয়। এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে আমি পুরোটা এখন পড়ছি না। উদ্দীপকের মধ্যে করণীয় একটু ভিন্ন আছে। আমি যেগুলো শিখাবো তোমাদের এই অধ্যায় থেকে, এই চ্যাপ্টার থেকে, সেখানে প্রথমে আমরা যেটা শিখবো প্রদত্ত বার্তা ও প্রাপ্ত বার্তার পরিমাণ নির্ণয় করো। আর দ্বিতীয় যেটা শিখবো আমাদের লেনদেনগুলোর জাবেদা। 3 নাম্বার কাজ হচ্ছে আমরা একটা 3 ঘন্টা উদাহরণ প্রস্তুত করবো। তো সেক্ষেত্রে যেহেতু সময় অল্প, আধা ঘন্টা সময়, এর ভিতরে চেষ্টা করবো পুরো কাজটি সম্পূর্ণ করার জন্য। তাহলে আমরা আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ সবাই থাকবে। তো সেক্ষেত্রে আগে আমরা প্রদত্ত বার্তা প্রাপ্ত বার্তার আগে আমি একটু উদাহরণ নিয়ে আবার একটু আলোচনা করি। যে সমস্ত লেনদেন নগদ, চেক, ব্যাংক, এই সমস্ত লেনদেনগুলি নগদান বইতে অন্তর্ভুক্ত হয়, অন্য লেনদেনগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না। অর্থাৎ অনগদ লেনদেন নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। নগদ, চেক, ব্যাংক এই সমস্ত লেনদেন যেগুলো আছে ওগুলি আমরা নগদান বইতে অন্তর্ভুক্ত করব। তো আমাদের এখন আমরা যেটা প্রথম কাজ শিখতে করব সেটা হচ্ছে প্রদত্ত বার্তা এবং প্রাপ্ত বার্তার পরিমাণ নির্ণয়। প্রদত্ত বার্তা ও প্রাপ্ত বার্তার পরিমাণ নির্ণয়। ধারে পণ্য ক্রয় করার পর দেনাদার বা পাওনাদারকে টাকা দেওয়ার সময় যে ছাড় দেওয়া হয় বা ছাড় পাওয়া যায় এগুলো হচ্ছে প্রদত্ত বার্তা বা প্রাপ্ত বার্তা। তো এখানে যে এন্ট্রিগুলোর মধ্যে প্রদত্ত বার্তা বা প্রাপ্ত বার্তা আছে আমি 1 নাম্বার করি 8। তামিম মেন্ডিকোট হতে 5% বার্তা বাদে 6000 টাকার চেক পাওয়া গেল। এর মানে তামিম মেন্ডিকোট থেকে 6000 টাকা পাওয়া গেছে, 5% বার্তা দেওয়া হয়েছে। তাহলে এখানে এই বার্তাটা হচ্ছে প্রদত্ত বার্তা। 13 তারিখ পদ হিসাব সিনথিয়ার বরাবর 5% বার্তা বাদে 6000 টাকা চেক ইস্যু করা হলো। আমি যখন কাউকে টাকা দেব তখন যদি বার্তা পাই এর নাম হচ্ছে প্রাপ্ত বার্তা। তাহলে 5% বার্তা হচ্ছে প্রাপ্ত বার্তা। আবার 28 তারিখ রিটু কে 10% বার্তা বাদে 4500 টাকা চেক প্রদান, এটা একটা প্রদত্ত বার্তা। তাহলে প্রদত্ত বার্তা প্রাপ্ত বার্তা চিনার উপায় আমি আবারও বলি। টাকা প্রদান করার সময় যেই বার্তা ছাড় পাওয়া যায়, যেটা যে অর্থ ছাড় পাওয়া যায় হচ্ছে প্রাপ্ত বার্তা। আর টাকা যার কাছ থেকে আমি পাবো, দেনাদার নিকট থেকে যখন টাকা আদায় হবে ওই সময় যে ছাড় দেওয়া হয় এটা হচ্ছে প্রদত্ত বার্তা। তাহলে আমি প্রথমে প্রদত্ত বার্তার পরিমাণ নির্ণয় করি। 1 তারিখ, বিবরণ, টাকা। তাহলে 2015 সাল কোন কোন লেনদেনগুলো প্রদত্ত বার্তা প্রাপ্ত বার্তা আমি দেখি। একটু বললাম প্রাপ্ত বার্তা তামিম মেন্ডিকোটে 5% বার্তা বাদে 6000 টাকার চেক পাওয়া গেছে। তো 6000 টাকার চেক পাওয়া গেছে আর বাকিটা হচ্ছে আমি পাইনি। তাহলে মানে বার্তা প্রদান করা হয়েছে। তাহলে প্রদত্ত বার্তা 8 তারিখ প্রদত্ত বার্তা 6000 ইনটু 95/5। অনেকে প্রশ্ন করতে পারে প্রদত্ত বার্তা 5% করলেই চলে। এখানে প্রশ্নে স্পষ্ট বলা আছে 5% বার্তা বাদে 6000 টাকার চেক পাওয়া গেছে। তাহলে আমরা 5% করি। 5% বার্তা বাদ, তাহলে এই 6000 টাকার মধ্যে 5% নাই। তাহলে 100 ভাগের মধ্যে 5 ভাগ যদি বাদ দেওয়া হয় থাকে 95 ভাগ। এজন্য 95 দিয়ে ভাগ 5 দিয়ে গুণ। যদি বলতো শুধু 5% বার্তা তাহলে আমরা 5% করলে হয়ে যেত, শুধু 5%। এখানে আবার বলি 95 কেন হলো? 5% বার্তা বাদ বলা আছে। তাহলে 100 থেকে 5 বাদ দিলে থাকে 95। তাহলে এই 6000 টাকা হচ্ছে 95 ভাগের টাকা। তাহলে 5 ভাগের টাকা ছাড় দেওয়া আছে, 5 ভাগ হচ্ছে বার্তা। তাহলে আমরা ওই ঠিকভাবে বের করতে পারি 95 ভাগের টাকা 6000। 1 টাকায় কত? 5 টাকায় কত? তাহলে 6000 ভাগ 95 ইনটু 5।
তাহলে 316 টাকা হচ্ছে আমাদের প্রদত্ত বার্তা। তারপর জানুয়ারি আরেকটা প্রদত্ত বার্তা আছে, দেখি প্রদত্ত বার্তা কিন্তু একটাই, 3 তারিখ যেটা দেওয়া আছে প্রদত্ত হিসাব সিনটের বরাবর 5% বার্তা বাদে 6000 টাকা চেক ইস্যু করা হলো। তাহলে সিনটাকে প্রদান করেছে 6000 টাকা, তাহলে 5% টাকা প্রদান করেনি, মানে এটা হচ্ছে প্রাপ্ত বার্তা। তাহলে প্রদত্ত বার্তা একটাই হবে, তাহলে প্রাপ্ত বার্তার পরিমাণ নির্ণয় করতে হবে। সেম তারিখ, বিবরণ, টাকা 2015 জানুয়ারি 13। তাহলে কি বলছে, পদ হিসাব চিন্তা বরাবর 5% বার্তা বাদে 6000 টাকা চেক ইস্যু করা হয়েছে। 6000 টাকা চেক ইস্যু করছে, আমি দিছি, তাহলে দেইনি কত 5%, তাহলে হচ্ছে প্রাপ্ত বার্তা। এটা হবে 95 5, এটা কেন 7, এইখানে বলা আছে 5% বার্তা বাদে, তাহলে 6000 টাকার 5% 95 তে বাদ 5 করে 316 টাকা নিয়ে আসে। একই রকম এন্ট্রি কেন হয়ে গেছে, এটা প্রশ্ন কি ভুল করলে কিনা জানি না। 28 তারিখ প্রাপ্ত বার্তা, এখানে 4500 টাকা, এখানে বলা আছে 10% বার্তা বাদে, তাহলে 10% বার্তা যদি বাদ দেওয়া হয় তাহলে 90 বাদ, তাহলে 90 তে বাদ 10 দিয়ে গুণ, তাহলে 95 45 এর 90 তে বাদ করলে 5 × 45 50 500 টাকা হবে বার্তা, তাহলে প্রাপ্ত বার্তা হলে 816 টাকা। তাহলে আমাদের এটা হয়ে গেল। দেখো সেক্ষেত্রে আমি এখন মুছে করব। প্রদত্ত বার্তা আমাদের আসলো 316 টাকা, আর প্রাপ্ত বার্তা আসলো আমাদের কত 816 টাকা। আমি আবার বলি, এগুলো সরাসরি আমরা 10% 5% কেন করিনি, কারণ এগুলো বাদ দেয়া বলা আছে, প্রশ্নে বলা আছে বার্তা বাদে, যদি বার্তা বাদে বলবল না থাকতো তাহলে আমাদের সরাসরি 5% করতাম 6000 টাকাকে, আবার 4500 টাকাকে 10% করতাম। এখানে যেহেতু বার্তা বাদে বলা আছে, এর মানে এইখানে যে বার্তা টাকা দেয়া আছে এই টাকাটা হচ্ছে বার্তা বাদে টাকা। এই যে এখানে 6000 টাকা বার্তা বাদে, এই 4500 টাকা বার্তা বাদে, এজন্য বার্তা বাদ দেওয়া আছে বিদায় বার্তা টাকা বাদ দিয়ে আমাদের 100% এর মধ্যে 10% বার্তা বাদ, 90 ভাগ, এজন্য 90 দিয়ে ভাগ 10 দিয়ে গুণ। তাহলে আমরা এখানে চারটা ইঞ্চি আমরা জাবেদা করব। তো আমি এটা বলতে যেগুলো লিখছি ওখানে আমরা মুছে ফেলব। এখন করব খ, জাবেদা রাখলাম 8 13 28 29, এই চারটি লেনদেনের জাবেদা করব। কোম্পানির নাম কি, আদিলা ট্রেডার্স। আদিলা ট্রেডার্স এর জাবেদা রাখলাম। তারিখ, বিবরণ, এটাকে হিসাবের না শিরোনাম উপেক্ষা লেখা যায়, রেফারেন্স বা খতিয়ান পৃষ্ঠা বলা যায়, ডেবিট টাকা ক্রেডিট টাকা। আমি সবগুলো জাবেদা করব না, প্রথমে করব 8 তারিখ 2015 জানুয়ারি 8। দেখো জানুয়ারি 8 তারিখ কি লিখছি, তামিমের নিকটে 5% বার্তা বাদে 6000 টাকা চেক পাওয়া গেল। তাহলে তামিমের কাছ থেকে পাওয়া গেছে, তাহলে ব্যাংক ডেবিট, চেক পাওয়া গেছে মানে ব্যাংক ডেবিট হচ্ছে 6000, স্পষ্ট বলা আছে। আর পায় না যেটা সেটা হচ্ছে প্রদত্ত বার্তা।
পাইনি কত একটু আমি বের করে দেখাচ্ছি 6000 ইনটু 95/5 316 টাকা। তাহলে তামিম মানে হচ্ছে কি দেনাদার, মানে প্রাপ্য হিসাব। ব্র্যাকেটে তামিম ক্রেডিট হচ্ছে 6316 টাকা। আমি আবার তো ব্যাংক খাদিচ্ছি না যেহেতু সময় কম। তারপর হচ্ছে 13 তারিখ, দেখো যাবে টাকা ব্যাংক ডেবিট কত বারটা ডেবিট মনে রাখবা, নগদ বা ব্যাংক যদি ডেবিট হয় আমাদের বারটাও ডেবিট করতে হবে। কেন? নগদের বা ব্যাংকের টাকাটা আমরা কম পাই বারটা টাকার কারণে। আর জানা যাক তামিম মিনিমাম থেকে পাওয়া ছিল 6316 টাকা, এর মধ্যে পাওয়া হয়েছে 6000 টাকার চেক, আর পাই না 316 টাকা হচ্ছে প্রদত্ত বারটা। 13 তারিখ পদ হিসাব সিনথিয়ার বরাবর 5% বারটা বাদে 6000 টাকা চেক ইস্যু করা হলো। 13 পদ হিসাব সিনথিয়া, তো পদ হিসাব সিনথিয়া হচ্ছে দায়, তাকে যদি প্রদান করি দায় হ্রাস পায়, দায় হ্রাস পেলে দায় ডেবিট হয়। পদ হিসাব আগে ছিল দায় বৃদ্ধি পেলে দায় ডেবিট ক্রেডিট, আর দায় হ্রাস পেলে দায় হয় ডেবিট। এজন্য সিনথিয়াকে টাকা প্রদান করার কারণে দায় হ্রাস পাচ্ছে, দায় হ্রাস পাওয়ার পর দায় ডেবিট হয়। তো পদ হিসাব বা সিনথিয়া ডেবিট। পদ হিসাব সিনথিয়া ডেবিট চেক ইস্যু করা হয়েছে, তাহলে ব্যাংক ক্রেডিট 6316 টাকা ফিগার এক হয়ে গেছে এটা 6000। আর প্রদান করা হয়নি প্রাপ্ত বার্তা, গুণন 95/5 এই তো 316 টাকা। চেক ইস্যু করলে আমার ব্যাংকে টাকা হ্রাস পায়, এই জন্য ব্যাংক ক্রেডিট। তার মধ্যে 6 তারিখ 28 তারিখ রিটুকে 10% বার্তা বাদে 4500 টাকার একটা চেক প্রদান করা হলো। রিটু মানে কি? পদ হিসাব মানে পাওনাদার, সেম এন্ট্রিটা পদ হিসাব ব্র্যাকেটে রিটু ডেবিট, চেক প্রদান করার কারণে ব্যাংক হিসাব হবে ক্রেডিট, আর প্রাপ্ত বার্তা হবে ক্রেডিট। চার 4500 ইন্টু 90/10, তাহলে ও পাওয়ার কথা ছিল 4500 টাকা, চেক প্রদান করছি ব্যাংক ক্রেডিট। তাহলে প্রদান করা হয়নি কত 500 টাকা, তাহলে রিটু পাওয়ার কথা ছিল 5000। তাহলে দেখো পদ হিসাব বা রিটু ডেবিট, চেক প্রদান করার কারণে ব্যাংক ক্রেডিট আর প্রাপ্ত বার্তা ক্রেডিট। তারপর দেখো 29 তারিখ 29 তারিখ প্রশ্নটা দেখো, বাড়ি ভাড়া প্রদান করা হলো 10000 টাকা। ব্র্যাকেটে বলেছে বাড়িটির অর্ধেক মালিকের নিজস্ব বসবাস। এর মানে কি? বাড়ি ভাড়া নেওয়া হচ্ছে ব্যবসার জন্য, পরে কি করছে মালিক অর্ধেকে মালিক নিজে বাস করে, কিন্তু টাকা যখন পেমেন্ট করে তখন ব্যবসা থেকে টাকাটা পেমেন্ট করে। এই কারণে এই বাড়ি ভাড়া পুরোটাই ব্যবসার খাতে ব্যবহার হচ্ছে না, অর্ধেক মালিকের কাছে অর্ধেক ব্যবসার কাজে। আর যেটা মালিকের কাছে ব্যবহার হয় এটা হবে উত্তোলন হিসাব, এটা আমরা আগেই জানি। ব্যবসার অর্থ ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার হলে এর নাম হচ্ছে উত্তোলন হিসাব। আর বাড়ি ভাড়া ব্যবহার হচ্ছে অর্ধেক, এই জন্য বাড়ি ভাড়া যেহেতু অর্ধেক তাহলে বাড়ি ভাড়া ডেবিট। আর মালিকের অর্ধেকের কাজে ব্যবহার হচ্ছে মালিক ব্যক্তিগত কাজে, এই জন্য উত্তোলন হিসাব ডেবিট। পুরো টাকাই ব্যবসা থেকে প্রদান করছে, এই জন্য ব্যবসার নগদ হিসাব হবে ক্রেডিট। তাহলে টোটাল টাকা ছিল আমাদের কত 10000 টাকা। 10000 টাকার মধ্যে ব্যবসার জন্য দেওয়া হচ্ছে 5000 টাকা বাড়ি ভাড়া, আর মালিকের ব্যক্তিগত কাজে ব্যবহার হচ্ছে 5000 টাকা। এই টোটাল ব্যবসা থেকে প্রদান করা হচ্ছে 10000 টাকা। এই হচ্ছে আমাদের অ্যানসার। দেখো তোমাদের আমি এখন এটা মুছে ফেলবো, তোমরা একটু অ্যানসারটা দেখে নাও। প্রশ্নে কিন্তু এগুলো চাইনি, কিন্তু আমি নিজে এগুলো আমি করাচ্ছি। রিকোয়ারমেন্ট ছিল এগুলো, প্রশ্নে ছিল নগদ প্রাপ্তি বা নগদ প্রদান প্রস্তুত করার ব্যাপারে। আমি শুধু উদ্দীপকটা নিয়েছি আমাদের এই অঙ্ক থেকে। তাহলে এখন মুছে ফেলছি। এখন আমরা খুব একটা 3 গণনা সমাধান করি।
পুরো তারিখ ছাড়া পুরো সবগুলো অঙ্ক দিয়ে আমরা একটা 3 গণ অবদান বই প্রস্তুত করব। আমরা জানি 3 গণ অবদান বই প্রস্তুত করতে 3 গণ অবদান বই ছক করতে হয় 12টি, সরি 14টি। আমি এটা মুছে ফেলতেছি যেহেতু জায়গা একটু কম, পুরো বোর্ডটাই লাগবে কিন্তু আমাদের ক্যামেরার মধ্যে পুরো বোর্ডটা আসে না, এই জন্য একটু চাপায় চাপায় লিখতে হবে, ক্যামেরাতে পুরোটা আসে না। আদিলা ট্রেডার্সের তিন গণন অবদান বই। আমরা আগে দেখি আমাদের সবটা আমাদের ক্যামেরার ভিতর আসছে কিনা। হ্যাঁ আলহামদুলিল্লাহ আসছে। আর একটু বাড়ানো যায় যেহেতু সব বড় লাগে না, একটু বাড়াই দিই। প্রথমে ছক করার জন্য আমরা মাঝখানে আগে দাগ দেব। এই পাশে হচ্ছে ডেবিট আর এই পাশে হচ্ছে ক্রেডিট। এই ডেবিট পাশে যাবতীয় প্রাপ্তি টাকা যে খাতে আসে বা ব্যাংকে জমা হয় ডেবিট পাশে দেব, টাকা চলে যায় ক্রেডিট পাশে দেব। সবসময় এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে নগদান বইয়ের ক্ষেত্রে। নগদান বইয়ের ছক একটা হচ্ছে তারিখের উপর, দুই পাশে দুটো তারিখের ছক দিলাম, চিকন করে দিচ্ছি যেহেতু জায়গা কম। টাকা করবে 3টা, নগদ, ব্যাংক, পাট্টা। একটা হচ্ছে ভাউচার নং, কোথায় 20টা, এটা হচ্ছে রসিদ নং, এটা হচ্ছে রসিদ নং। টাকার উপর 3টা হবে, বাট্টা ছোট বড় হয়ে যাচ্ছে, কিছু করার নেই। নিচে বড়টা বেশি বড় হয়ে গেছে, তারপর আমাদের যা দরকার আমি লিখি আলাদা ভাবে তারিখ, এটা বিবরণ দিতে পারো, প্রাপ্তিও দিতে পারো। এটা হচ্ছে রসিদ নং, প্রাপ্তির পাশে রসিদ নং হয়, খতিয়ান পৃষ্ঠা। এটা হচ্ছে বাট্টা, নগদ, ব্যাংক, তারিখ, বিবরণ। এটা হচ্ছে ভাউচার নং, যেহেতু টাকা চলে যায় খরচের খাতেটা, এই জন্য ভাউচার নং। এটা হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, বাট্টা, নগদ, ব্যাংক। আমাদের খেয়াল রাখতে হবে টাকা সবসময় একরকম হতে হবে। এই পাশে নগদ দেখলাম, দ্বিতীয় বল এখানে দ্বিতীয় বল নগদ দেখলাম, এমন যাতে না হয়ে যায় যে আমি এক পাশে লিখলাম নগদ একই ছকের বরাবর, আর এক পাশে লিখলাম ব্যাংক, এরকম যাতে না হয়ে যায়। তাহলে সবগুলি টাকা 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 টাকা। তাহলে দেখো সবটা তোমরা একটু, তারিখ, বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা। রসিদ নং ডেবিট পাশে দেওয়ার উদ্দেশ্য হলো কারণ আমাদের যাবতীয় টাকা আসে রসিদের মাধ্যমে, এই জন্য ডেবিট পাশে। খতিয়ান পৃষ্ঠা, বাট্টা টাকা, নগদ টাকা, ব্যাংক টাকা। আবার তারিখ ক্রেডিট পাশে, বিবরণ ভাউচার নং ক্রেডিট পাশে দেওয়ার উদ্দেশ্য হলো ক্রেডিট পাশের খাতটা হলো খরচের খাত, আর খরচ হয় ভাউচারের মাধ্যমে। এই জন্য আমরা ভাউচার নং ছক করে নিলাম, খতিয়ান পৃষ্ঠা, বাট্টা টাকা, নগদ টাকা, ব্যাংক টাকা। তাহলে আমরা অঙ্ক শুরু করি। কত সাল? 2015 জানুয়ারি, জানুয়ারি 2015 জানুয়ারি 1। দেখো প্রথমে লিখছে, মনে রাখবা যদি ব্যবসা নতুন হয় তাহলে কষ্টে বলা থাকবে এত টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন, তখন হবে মূলধন হিসাব। আর যদি থাকলে ব্যালেন্স দেখায়, যেমন এরকম আছে জানুয়ারি 1 হাতে নগদ 50,000 টাকা, হাতে নগদ 50,000 টাকা এবং ব্যাংকে আছে 15,000 টাকা। তাহলে এটা কি
লেখাটা কি ভুল বললাম কিনা আমি একটু আবার খেয়াল করে দেখি। হ্যাঁ, এটা 15,000 টাকা, 15,000 টাকা। তাহলে এটা ব্যালেন্স বিডি। যদি নতুন ব্যবসা হয় তাহলে মূলধন হিসাব, পুরাতন ব্যবসা হলে ব্যালেন্স বিডি। আমরা কিভাবে বুঝবো পুরাতন ব্যবসা নতুন ব্যবসা? ব্যালেন্স দেওয়া থাকলে এটা পুরাতন ব্যবসা। 55,000 টাকা, আর ব্যাংকে বলা আছে ডেবিট 15,000 টাকা। তাহলে কি লিখছে 4 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে 4 তারিখ বলছে ব্যাংকে জমা দেওয়া হলো। ব্যাংকে জমা দেওয়ার কারণে ব্যাংকের ব্যবসা টাকা বৃদ্ধি পায় আর নগদ টাকা ব্যবসা হ্রাস পায়। তাহলে এখানে ব্যাংকের টাকা বৃদ্ধি পায়, তাহলে টাকা বাড়লে ডেবিট পাশে, টাকা চলে গেলে ক্রেডিট পাশে। তাহলে এখানে ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে ব্যাংকের করে টাকা হবে 6,000, আর এখানে নগদ টাকা হ্রাস পেয়েছে, এটা কোন পয়েন্টে নগদ গুলো হবে 6,000। একটু খেয়াল করতে হবে যেটা কন্ট্রাক্ট, একই লেনদেন যখন উভয় পাশে যায়, অর্থাৎ নগদ ব্যাংক যখন দুই দিকেই যাবে সেটা হবে কন্ট্রাক্ট। তার টাকা কিভাবে দেবো? ব্যাংকে জমা দেওয়ার কারণে টাকা আসলে জমা হলে ডেবিট পাশে, টাকা চলে গেলে কমে গেলে ক্রেডিট পাশে। তাহলে ব্যাংকে জমা দেওয়ার কারণে ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে ব্যাংকে বৃদ্ধি পেয়েছে ডেবিট, আর নগদ হিসাব নগদ টাকা হ্রাস পেয়েছে, নগদ হবে ক্রেডিট। আর লিখবো আমরা উল্টা নাম। তারিখ প্রথম জানুয়ারি 4, কি লিখবো? টাকা নগদ আছে, লিখবো ব্যাংক হিসাব, এটা হবে কন্ট্রাক্ট সি। আর এখানে 4 তারিখ টাকা আছে ব্যাংকের করে হবে নগদ হিসাব, কন্ট্রাক্ট সি। তাহলে আর তামিমেন্টি করতে 5% বাড়তে বাদে 6,000 টাকা চেক পাওয়া গেল, এটা পাওয়া গেছে এখানে, এটা হবে ডেবিট পাশে, পাওয়া গেলে ডেবিট পাশে হয় তামিম অথবা প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব তামিম নামটা লিখে দিতে পারো। 5% বাড়তে বাদে আমাদের বাড়তা মনে আছে কত? 95 তে ভাগ 6,000 টাকা, 95 তে ভাগ করেছি, 5 দিয়ে গুণ করেছি, 316 টাকা। 316 টাকা হচ্ছে আমাদের বার্তা। তাহলে আমরা চেক পাইছি, চেক পাইনি, নগদ পাইছি কত? 6,000 টাকা। চেক পাওয়া মানে ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে 13 তারিখ পদ হিসাব চিন্তার বলবল 5% পাটা বলে 6,000 টাকা চেক ইস্যু করা হলো, ইস্যু করে চলে যায় 13 তারিখ। পদ হিসাব ব্র্যাকেটে লিখব চিন্তিয়া, এটাও 316 বারটা, আর 6,000 টাকা হচ্ছে ব্যাংক। তারপর 20 নগদে পণ্য ক্রয় করে টাকা চলে যায়, তাহলে কি পাশে হবে? 20 ক্রয় হিসাব, টাকা চলে গেছে 10,000 টাকা নগদে, তাহলে নগদে ক্রয় হবে 10,000 টাকা। তারপর কি বলছে? কম্পিউটার ক্রয় মানে অফিস সরঞ্জাম 22 তারিখ, এটাও কি যেগুলো টাকা চলে গেছে, অফিস সরঞ্জাম 10,000 টাকা নগদে কিনছে, এটা নগদ টাকা চলে গেছে। তারপর 28 তারিখ রিভিউকে 10% বাড়তে বাদে 4,500 টাকা চেক প্রদান করছে, এটা চেক প্রদান করছে, তাহলে ক্রেডিট পাশে যাবে। প্রদয় হিসাব রিটু 500 টাকা হচ্ছে বার্তা, আমরা একটু বার্তা বের করে দেখাচ্ছি, আর 4,500 টাকা চেক প্রদান করছে, এই জন্য ব্যাংকে করে গেল। তারপর কি হচ্ছে? 29 তারিখ বাড়ি ভাড়া প্রদান করলো 10,000 টাকা, এটা আমরা একটু কি করছি, বাড়ি ভাড়া 10,000 টাকা, অর্ধেক মালিকের নিজস্ব, তাহলে 5,000 টাকা হচ্ছে নগদ হিসাব। আবার 29 তারিখ দিয়ে লিখবো উত্তোলন হিসাব, কারণ কেন 5,000 টাকা উত্তোলন হলো? এই 5,000 টাকা উত্তোলন দেওয়ার কারণ হলো এই 5,000 টাকা মালিকের ব্যক্তিগত খরচ, এই 5,000 টাকা এখানে এই জন্য দেওয়া হয়েছে। তারপর কি 31 তারিখ নগদ উদ্বৃত্তের সহকারী নগদ উদ্বৃত্তের 2800 টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। এই এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। এখন আমাদের যোগ বিয়োগের পালা, সবাই এখানে একটু মনোযোগ দিলেই আমাদের অঙ্কটা আমরা হয়ে যাবে। উপরে যদি জায়গা ফাঁকা থাকুক আমরা পোস্ট করব নিচে।
816 টাকা এখানে বাটার কোনো ব্যালেন্স বিল হয় না, 816 টাকা, সরি এখানে 816 টাকা লেখা হবে 316। এখন দেখো আমরা এখন বাকি কাজটা একটু সবাই মনোযোগ দিয়ে দেখতে হবে আমাদের। দেখো বলছি সমাপনী নগদ যদি 2800 টাকা রেখে, তাহলে আমার জানুয়ারি মাস যায় 31 তারিখ, এটা হবে ব্যালেন্স বিল সিডি, ব্যালেন্স সিডি। সমাপনী নগদ তো বলছে 2800 টাকা রেখে, এই 2800 টাকা রাখার পর বাকি টাকা বলছে ব্যাংকে জমা দেবো। আমাদের যে ব্যালেন্স যে পার্থক্য থাকবে, 55,000 টাকা ডেবিট দিকে আনার পর এই পাশে 50,000 টাকা লিখবো, লিখবো এই টাকাটা বাদ দিলে যেটা ব্যালেন্স, এটা ব্যালেন্স সিডি হওয়ার কথা ছিল, মানে 55,000 টাকা ডেবিট পাশে বেশি আছে। এই 55,000 টাকা আমরা এইভাবে লিখবো, লেখার পর এই 55,000 টাকা ক্রেডিট পাশে টাকা করে দেব। তাহলে একটু দেখো 55,000 টাকা আগে ছিল ডেবিট পাশে দিলাম, তারপর সেটা ক্রেডিট পাশে দিলাম, দেওয়ার পর আমাদের কাজ কি, এই 55,000 টাকা ডেবিট পাশে ছিল, এই 55,000 থেকে ক্রেডিট পাশে আনলাম, আনার পর এই 6,000 10,000 10,000 5,000 5,000 এই টাকাগুলো খরচ হয়েছে। এই টাকা বাদ দিলে আমাদের সব টাকা ব্যালেন্স সিটি হওয়ার কথা ছিল, কিন্তু প্রশ্নে বলেছেন না সব টাকা ব্যালেন্স হাতে রাখা যাবে না, 2800 টাকা হাতে রাখো, বাকি টাকা যদি থাকে সেটা ব্যাংকে জমা দাও। এখন কত টাকা বাকি টাকা ব্যাংকে জমা দিতে বলছে এটা আমরা জানি না, এখন আমরা বের করে দেখব কত টাকা ব্যাংকে জমা আছে। তাহলে দেখো বের করার উপায়টা কি, আমরা আগে ডেবিট পাশে নগদ বের করে সবসময় মনে রাখবা, যদি বলে হাতে এত টাকা রেখে সমাপনী নগদ যদি তো এত রেখে, তাহলে আমাদের নগদে করে রাখতে হবে, নগদের যোগবিয়োগ আগে করতে হবে। কেউ যদি এখন ব্যাংকের যোগবিয়োগ আগে করে তাহলে অঙ্ক ভুল হবে, কেন অবশিষ্ট টাকা ব্যাংকে জমা এখনো দেওয়া হয়নি, এজন্য ব্যাংকের ব্যালেন্স অরিজিনালি ব্যালেন্স এখনো আসবে না। তাহলে আমাদের একটা কাজ কি, এখন আগে সমাপনী ব্যালেন্স হাতে রাখলাম কত 2800 টাকা, এই 55,000 টাকা এখানে আনলাম, আনার পরে এই 55,000 টাকা এখানে দিলাম, দেওয়ার পর এখন এই 55,000 থেকে 6,000 10,000 10,000 5,000 5,000 এগুলো বাদ দেব, বাদ দেওয়ার পর যে টাকা থাকবে এই টাকা আমাদের ব্যালেন্স সিটি হওয়ার কথা ছিল, কিন্তু এখন বলছে না ওই টাকা ব্যালেন্স সিটি না, এই 2800 টাকা ব্যালেন্স। তাহলে আমরা দেখি 55,000 মাইনাস 6,000 মাইনাস 10,000 মাইনাস 10,000 মাইনাস 5,000 5,000 10,000, এই 19,000 টাকা আমাদের ব্যালেন্স সিটি হওয়ার কথা ছিল হাতে, কিন্তু এখন বলছে না 19,000 টাকা হাতে রাখা যাবে না, যে কোনো কারণে হোক হাতে তারা রাখবেন এটা সিদ্ধান্ত নিয়েছে। তাহলে হাতে রাখবে কত 2800, তাহলে 19,000 থেকে মাইনাস 2800 বাদ দিন, তাহলে তাদের 16,200 টাকা এখনো তাদের রয়ে গেছে, এই টাকা কি করবে ব্যাংকে জমা দিবে। তাহলে ব্যাংকে জমা দিলে তাহলে ব্যাংকে টাকা কত 16,200 টাকা জমা দিলে ব্যাংকে বৃদ্ধি পাবে কত 16,200 টাকা ব্যাংকে বাড়বে, আর ব্যবসার টাকা কমবে কত 16,200 টাকা। তো এই টাকা হচ্ছে কন্ট্রাইন্ডিং। তা আবারও বলি কিভাবে বের হলো, 55,000 থেকে 6,000 10,000 10,000 5,000 5,000 2800 বাদ দেওয়ার পর আমাদের ব্যালেন্স রইল কত 16,200, এই 16,200 টাকা বলছে ব্যাংকে জমা দিতে। তাহলে 16,200 টাকা আমরা ব্যাংকে যদি জমা দিই, আমরা যাবে বলে ব্যাংক ডেবিট নগদ হিসাব ক্রেডিট, আর যেহেতু কন্ট্রাইন্ডিং এটা উভয় পাশে যাবে, তাহলে ব্যাংকে জমা দিলে ব্যবসা নগদ টাকা কমছে, এই 16,200 টাকা দেওয়ার কারণে এখন আমাদের ব্যালেন্স পুরোপুরি ফিগার 15,000 মিলে গেল, এই 16,000 টাকা আমাদের নগদ কমছে এজন্য ক্রেডিট পাশে, আর ব্যাংকে টাকা বাড়ছে এজন্য ডেবিট পাশে, এটা কন্ট্রাইন্ডিং। তো এই টাকার নাম হবে কি উল্টা, যেহেতু কন্ট্রাইন্ডিং এক পিসে রেখে নগদ টাকা এটা ব্যাংকে করে, আমরা যদি জাবেদা হিসেবে দিতে যাই তাও দেওয়া যায়, ব্যাংক ডেবিট নগদ হিসাব ক্রেডিট, নগদ হিসাব এটা কন্ট্রাইন্ডিং। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে ব্যাংকের যোগবিয়োগ করা, ব্যাংকে দেখবো কোন পাশে টাকা বেশি, হ্যাঁ 15,000 টাকা এই পাশে টাকা বেশি, 15,000 যোগ 6,000 যোগ 6,000 যোগ 16,200, 43,200 টাকা হচ্ছে আমাদের ব্যাংকের জমা। এই 43,200 টাকা আমরা ব্যাংকে উঠাইছি কত টোটাল মাইনাস 6,000, এটা উইথড্র করছি ব্যাংক থেকে মাইনাস 4,500, ওটার মানে বর্তমানে ব্যাংকে ব্যালেন্স আছে 32,700 টাকা ব্যাংকে জমা আছে, এটা হলো আমাদের ব্যালেন্স সিডি। এই টাকাটা হলো পরের মাসে হবে, পরের বছর 2016 সালে জানুয়ারি 1 ব্যালেন্স বিডি হবে। আঠাশশো টাকা হবে নগদে, 32,700 টাকা হবে ব্যাংকে। এই হচ্ছে আমাদের পুরো অঙ্কটা। দেখো একটু খেয়াল করে আমি
অঙ্কটা শেষ পর্যায়ে। দেখো শিক্ষার্থীরা, তাহলে আমাদের অঙ্কটা মোটামুটি হয়ে গেছে। তো শিক্ষার্থীরা, আশা করি সকলে তোমরা অঙ্কটা মোটামুটি বুঝছো। যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টসে জানাবে। যেহেতু নগদান বই আবারও বলি, ডেবিট পাশে যাবতীয় প্রাপ্তি, ক্রেডিট পাশে যাবতীয় প্রদান, এই হচ্ছে আমাদের অঙ্ক। টাকা আসলে ডেবিট পাশে দেবো, টাকা চলে গেলে ক্রেডিট পাশে, এই হচ্ছে আমাদের কাজ। নগদ, চেক, ব্যাংক এই লেনদেনগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত করতে হয়। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত। তোমাদের বাড়ি কাজ হচ্ছে ঢাকা বোর্ড 2017 নগদান ব্যবহার তোমরা অবশ্যই করবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।